সরবরাহ কিছুটা বাড়লেও কাটেনি গ্যাস সংকট, শিল্প, পরিবহন ও বাসাবাড়িতে ভোগান্তি। ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে হামলা ভাঙচুর, মাঠ প্রশাসনে অসন্তোষ। এলসি ছাড়া পণ্য আমদানি রপ্তানির সুযোগ, অর্থ পাচার ও রিজার্ভে চাপের শঙ্কা। আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। গত কয়েকদিনের তুলনায় এলএনজি বা তরলীকৃত গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। বুধবার দুপুর 12টায় সরবরাহ হয় ৭৯ কোটি ঘনফুট। সব মিলিয়ে যোগানের পরিমাণ 241 কোটি ঘনফুট। আর দেশীয় গ্যাস সরবরাহ আগের মতোই 162 কোটি ঘনফুট। শামীমা সুলতানার রিপোর্ট। এলএনজির দুটি ভাসমান টার্মিনাল থেকে গত ২০ জুলাই সরবরাহ ছিল ১০০ কোটি ঘনফুটের কিছু বেশি। এরপর দুর্ঘটনা, মেরামতে দেরি, কার্গো সংকট সহ নানাবিধ কারণে সরবরাহ ঘাটতি বাড়তে থাকে। বিদ্যুৎ থেকে শিল্প, গৃহস্থালী থেকে কৃষি, সবখানেই শুরু হয় হাহাকার অবস্থা। এর মধ্যে কয়েক দফা দরপত্র ছাড়াই একাধিক কার্গো কেনার অনুমোদন দেয় ক্রয় কমিটি। তবে সময় মতো সেসবও আসেনি। আসলে সংকটটা কিন্তু বহুদিন থেকেই চলছে। আমরা শুধু ঢাকা শহরে থাকি দেখে এটা টের পাচ্ছি না। কারণ আমরা গত ২ মাস আগে থেকে দেখছি যে গ্রামাঞ্চলে কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না। কোনো জায়গায় ৬৭ থেকে প্রায় ৫৯-৮০% পর্যন্ত মানে লোডশেডিং হচ্ছে। গত ৩ সপ্তাহের মধ্যে এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে খালাস হয়েছে মাত্র একটি কার্গো। সামিটের জন্য এসেছে মোটে ২টি, যার একটি আরামকোর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসেছে। পৌঁছানোর ঘণ্টা পাঁচেক পরেই গ্যাস খালাসও শুরু হয়েছে। বুধবার দুপুর 12টায় সরবরাহ সব মিলে পৌঁছে ২৪১ কোটি ঘনফুটে। এর মধ্যে দেশীয় গ্যাস ১৬২ কোটি ঘনফুট আর ৭৯ কোটি ঘনফুট গ্যাস এসেছে এলএনজি থেকে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনে দেয়া হয় ৯১ কোটি ঘনফুট, সার কারখানায় ১৫ কোটি ঘনফুট, বাকি ১৩৪ কোটি ঘনফুট শিল্প ও অন্যান্য খাতে। জ্বালানি বহুমুখীকরণ না করার কারণে একপাক্ষিক ধরনের আসলে জ্বালানির উপরে নির্ভরতা, যেমন গ্যাসের উপরে অতি নির্ভরতা বা কয়লার উপরে নির্ভরতার কারণে এগুলোর এখন যেহেতু শর্টেজ পড়ছে, সেটার কারণে আসলে এই ডিস্ট্রিবিউশনে এবং বিতরণ প্রক্রিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর আরেকটি কার্গো আসার শিডিউল আছে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ এর জন্য। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু চাহিদার তুলনায় বড় ঘাটতি থাকায় স্বস্তি মিলছে না। কোথাও অপেক্ষা, কোথাও সংকটে বন্ধ গ্যাস সরবরাহ। মহেশখালীর ক্ষতিগ্রস্ত টার্মিনাল মেরামতের পর এলএনজি সরবরাহে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি কাটেনি গ্যাসের ঘাটতি। প্রভাব অব্যাহত আছে বাসাবাড়ি, শিল্পখাত, পরিবহন সবখানেই। ছুটির দিনে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি না থাকলেও চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস নিতে পারছেন না সিএনজি চালিত যানবাহনের চালকরা। এখন আপনাদের সময় বেশি লাগতেছে না, কিন্তু কোনো পাম্পে গ্যাস নাই। ওইদিকে পাম্প দুইটা বন্ধ আছে, তো এখানে আমরা গ্যাস প্রায় 40 মিনিট 1 ঘন্টা সিরিয়ালে রেখে মনে করেন গ্যাস 200-250 টাকার মতন গ্যাস ঢোকে। সিএমজির জন্য যদি আলাদা নজল করে দিতেন আমগোর জন্য ভালো হইতো, আমাকে হয়রানি হওয়া লাগতো না, কষ্ট হওয়া লাগতো না। তবে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন বন্ধও পাওয়া যায়। বলা হয় লাইনের চাপ নেই, তাই বন্ধ রাখা হয়েছে পাম্প। সার্বিকভাবে কর্মচারীদের বেতন সহ পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আজকে তেমন লাইন নাই, কিন্তু তারপরেও আমাদের গ্যাসটা যে এরকম একদম বন্ধ হয়ে যাবে এটা আমরা বুঝতে পারিনি। এই মাসে পুরোটাই আমাদের এই বেচা কিনা খুবই কম, কর্মচারীদের বেতন দেওয়াটাও তো শো টাফ হয়ে যাচ্ছে। 2-3 বার গ্যাসই নিতে হয়, মালিকে জমায় 1 টাকাও কম নেয় না। এখন এই অবস্থায় আঙ্গ জীবন। অফিসে আসা যাওয়া টাইমে প্রবলেম হচ্ছে, এটা তো অনেক দিন ধরে হয়ে আছে, এটা একটা সলিউশন দরকার। মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে ২১ জুলাইয়ের দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় সরবরাহ। টানা ২৫ দিন তীব্র গ্যাস সংকটের পর ১৫ আগস্ট সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে গ্যাস সরবরাহ বাড়ে।
তবে এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ কমতে কমতে ১৯ আগস্ট বিকেলে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ৪ দিনের মাথায় এক্সিলারেট টার্মিনাল থেকে ফের পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে উপজেলা কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে ইউএনও থেকে বিভাগীয় কমিশনার পর্যন্ত। জানে তীব্র অসন্তোষ কর্মকর্তাদের মধ্যে, যদিও নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ সরকার দলীয় নেতাকর্মীদের। এসব বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করেন সমাজ কল্যাণমন্ত্রী। ইমদাদ হকের রিপোর্ট। বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই চালু হয় পাইলট প্রকল্প। তবে মাঠ পর্যায়ে কিছু এলাকায় শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে দেখা দেয় বিপত্তি। উপজেলা নির্বাহী কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা, যা গড়ায় মামলা পর্যন্ত। জামাত এবং বিএনপি তাদের ছেলেমেয়েরা বিগত 15 বছর বলেন আর 17 বছর বলেন, তারা তো বাড়িঘরেই থাকতে পারে নাই, তারা অভিজ্ঞতা কোথায় পাবে? এই অভিজ্ঞতার এই ক্রাইটেরিয়াটা দেওয়ার কারণে এই বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। অভিযোগ ওঠে সরকার দলীয় লোকজনকে বাদ দিয়ে নিয়োগে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী ঘনিষ্ঠদের। তবে তা অস্বীকার করে উল্টো প্রশাসনিক কাজে বাধার অভিযোগ তোলেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা নীতিমালার আলোকে নির্দেশিকা যেটা দিয়েছিল সেটার আলোকে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রেজাল্ট পাবলিশ করি। কিছু ব্যক্তি এটাতে সংক্ষুব্ধ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য বলছে মাঠ পর্যায়ে হামলা, ভাঙচুর, অস্থিরতা, বিশৃঙ্খলা সহ এমন ঘটনা রয়েছে অন্তত অর্ধশত উপজেলায়। এতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রতিবেদনে মাঠ প্রশাসনে অসন্তোষের কথা জানান কর্মকর্তারা। এরই মধ্যে প্রত্যাহার করা হয় 2 ইউনো, জেলা প্রশাসক, এমনকি বিভাগীয় কমিশনারকেও। রাজনৈতিক চাপের মুখে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে, এমনটাও উল্লেখ করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। যদিও এসব ঘটনাকে বিচ্ছিন্ন বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা চাই না যে কোনো অবস্থায় স্বৈরাচারের দোসর যারা, ওনারাও এটার মধ্যেই থাকুক। কোনো জায়গায় কিছুটা সমস্যা হয়েছে, সেটাও আলাপ আলোচনার মাধ্যমে সব মিটমাট হয়ে গেছে। সারা বাংলাদেশে কয়জন জেলা প্রশাসক প্রত্যাহার হয়েছে, কেন হয়েছে, আপনি কেন ফ্যামিলি কার্ডের উপর দোষ চাপাচ্ছেন? অন্য কোনো কিছু থাকতে পারে এটার মাঝখানে। এখানে তো কোনো প্রত্যাহারের আদেশের মধ্যে সব কিছুর মধ্যে লেখা আছে জনস্বার্থে সংযুক্ত করা হলো। বিশ্লেষকরা বলছেন সরকার দলীয় নেতাকর্মীদের প্রতিবাদের ধরন অগ্রহণযোগ্য। এতে বাধাগ্রস্ত হবে সরকারের কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া। আর জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে প্রশাসন ও নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ে সরকারের ব্যর্থতায় তৈরি হচ্ছে এমন বিশৃঙ্খলা। যেটা রাজনৈতিক দলগুলো তাদের আখের গোছাতে বা রাজনৈতিক নেতাকর্মীরা তাদের আখের গোছাতে প্রোগ্রামটাকে ইউজ করেন এবং প্রোগ্রামটা শেষ পর্যন্ত কাজ করে না, সেই রকম একটা রিস্কের মধ্যে আবারও পড়ে যাচ্ছে। অফিসাররা যদি নিশ্চয়তা না পায়, কাজ করবার নিরাপত্তা না পায়, তাহলে কাজ করাটা দুরূহ হয়ে যাবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ডের মূল প্রকল্পের শুমারি শুরু হয়েছে 1 আগস্ট, চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। দেশের প্রকৃত উন্নয়নের জন্য দরকার সরকারি নীতির ঠিকঠাক বাস্তবায়ন, কিন্তু মাঠ পর্যায়ে তা যদি সরকার দলীয় নেতা কর্মীদের দ্বারাই বাধাগ্রস্ত হয়, তখন সুফল থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ আর বিতর্কিত হয় সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। নতুন আমদানি নীতিতে সহজ করা হয়েছে পণ্য আমদানির ঋণপত্র এলসি। রয়েছে মূল্যসীমা ছাড়াই চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ, যার মাধ্যমে সহজ হবে আমদানি প্রক্রিয়া, বাঁচবে সময় ও ব্যয়। তবে এলসির বাইরে লেনদেনে বাড়তে পারে অর্থ পাচার। দেলোয়ার দোলনের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বাণিজ্য প্রসারে প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে মানানসই আমদানি নীতির দাবি ব্যবসায়ীদের। অবশেষে যার খানিকটা প্রতিফলন দেখালো সরকার। নতুন নীতিতে যুক্ত করা হয়েছে ঋণপত্র বা এলসি ছাড়া ক্রয় বিক্রয়ের সুযোগ। নীতিতে রয়েছে ফ্রি ট্রেড জোন ও সেন্ট্রাল বন্ডের ওয়্যারহাউস প্রতিষ্ঠার সুযোগ, যার লক্ষ্য বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিকের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ টানার প্রতিফলনও রয়েছে নতুন নীতিতে, যার মাধ্যমে জটিলতা কমবে শিল্প প্রতিষ্ঠানের জন্য মূলধনী যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে। থাকছে আন্তর্জাতিকভাবে প্রচলিত অর্থ পরিশোধের সহজ পদ্ধতি।
এই সুযোগগুলা উন্মুক্ত হলে ব্যবসা বাণিজ্য সহজ হবে, আর ব্যবসা বাণিজ্য যত সহজ হবে ব্যবসা করার খরচও তত কমে যাবে। প্রভিশনটা আমি দেখছি যে এক্সিস্টিং যে ইম্পোর্ট আছে এটা যদি নাও বাড়ে, সেই জায়গায় একটা বাধা, যে পেমেন্ট ইনফ্লেক্সিবল ছিল, সেই বাধাটাকে দূরীভূত করতে সহায়তা করবে। এলসির পাশাপাশি মূল্যসীমা ছাড়াই চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ রাখা হয়েছে নতুন নীতিতে, যাতে সহজে আমদানি করা যাবে পণ্য, কমবে ব্যাংকিং আনুষ্ঠানিকতা, বাড়তে পারে রপ্তানি শিল্পে কাঁচামাল আমদানিও। তবে এলসির বাইরে এমন লেনদেনে অর্থ পাচারের ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। ক্রস বর্ডার ইস্যু থাকবে, তখন তো ঝুঁকির মাত্রা অবশ্যই বেশি থাকবে, তারপরেও গ্লোব তো চলছে এইভাবেই, সারা বিশ্ব চলছে এবং তারা চাচ্ছে সারা বিশ্বে বাণিজ্যটাকে আরও সম্প্রসারিত করতে এবং দ্রুততার সাথে করতে। সেক্ষেত্রে এলসির পরিবর্তে কন্ট্রাক্টই এখন অধিক জনপ্রিয়। ভবিষ্যতে এফটিএ, শেপা ও ইউপি এর মতো বাণিজ্য চুক্তির সঙ্গে আমদানি ব্যবস্থা সমন্বয়ের সুযোগও রয়েছে নতুন নীতিতে। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। চলতি বছরের জুলাই মাসে দেশে মূল্যস্ফীতি 8.32% নেমেছে, যা গেল 8 মাসের মধ্যে সর্বনিম্ন। সাধারণ মানুষ বলছে মূল্যস্ফীতি কমলেও তার প্রভাব নেই বাজারে। কোনো জিনিসের দাম একবার বাড়লে তার কমে না। পরিরানী দাস, ভাগ্যের নির্মম পরিহাসে 1.5 দশক ধরে স্বামী নিরুদ্দেশ। সেই থেকে 4 সন্তানকে নিয়ে জীবন জীবিকার তাগিদে সবজি বিক্রি করছেন রাজধানীর তেজগাঁওয়ের একটি এলাকায়। যা আয় হয় তা দিয়ে টেনে টেনে চলে থাকা খাওয়া। কষ্টই হয়, তো কষ্ট হলে আমি করুন কি, আমি যা না পারি তাই তো বেশি কষ্ট হলে কিছু করা আছে? এই যে চাল চুল খাই, ঘর ভাড়া দেই, সবই তো দাম। মূল্যস্ফীতির কষাঘাতে উমর ফারুকের গল্পটাও প্রায় একই। রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলেও হয় না স্বাদ আর সাধ্যের মধ্যে সমন্বয়। মাছের বাজার জিজ্ঞাসা আমার শরীর আগুন লাগছে। 2 জন মানুষে খাই, আমি একটা মাছ তুলে 200 টাকা, তরকারি পাশে তো তরকারি মনে করেন মাছ তরকারি লইয়া 300-400 টাকা, চালটা লইয়া 500 টাকা, বাসা ভাড়া 600-700 টাকা। আমার মতন লোকে কাজ করি কয় টাকা? 200 টাকা নিজের খরচ আছে না। 1000 টাকার দরকার দৈনিক, একদিন 500 কাজ করলে আরেকদিন করতে পারি না। সংস্থাটির পরিসংখ্যান বলছে চলতি বছরের জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে 8.32%। নিম্ন আয়ের মানুষের অভিযোগ, প্রতিদিনই বাজারে বেড়েই চলছে কোনো না কোনো পণ্যের দাম। দাম বেশি, মানে মালের দাম গ্যাসের মানে 4 টাকা মিলাইতে না। জাগর টাকা ছাড়া মুরগি কিনে, জাগর টাকা কম, এরা গেলা গল যা খুঁজে বেশি ভাগে, কারণ টাকা পয়সা বাজার যে ইনকাম মিলে না। বিবিএসের জুলাই মাসের খাদ্যে মূল্যস্ফীতি 7.16%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.28%। সংস্থাটির পরিসংখ্যান বলছে শহরের চেয়ে গ্রামে বেড়েছে মূল্যস্ফীতি। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।